আচ্ছা, তোমারও কি এসআইআর এর লিস্ট থেকে নাম বাদ চলে গেছে? নাকি তোমার টেনশন হচ্ছে যে আপকামিং ভোটে হয়তো ইলেকশনে ভোটটা আমি দিতে পারবো না? নাকি বিজেপি গভর্নমেন্টের উপরে প্রচন্ড রাগ হচ্ছে যে কি সব এসআইআর করে নামটাই বাদ চলে গেল? কিন্তু অনেকে আবার এমনও আছো যারা বুঝতেই পারছো না যে এসআইআরটা কি। অনেকে আবার জানোই না সিএ কি, অনেকে জানোই না এনআরসি কি, অনেকে জানোই না এনপিআর কি। একদম ঠিক জায়গায় চলে এসছো, কারণ আজকে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ যত ডাউট রয়েছে ক্লিয়ার করব। কাকে বলে এসআইআর, এসআইআর এর নাম বাদ চলে গেলে কি হতে পারে, কাকে বলে সিএ, কাকে বলে এনআরসি, কাকে বলে এনপিআর, এই সমস্ত জিনিস আজ তোমাদের এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হবে। এবং এখান থেকে আমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু আমরা এখানেই ক্লিয়ার করে নেব। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। শুরু হয়ে গেল কিন্তু আবারও আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচ। লাস্ট ইয়ার ঠিক এই ব্যাচ থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সিলেকশন এসছে। তোমরা ভিডিও দেখেছো, চ্যানেলে পড়ে রয়েছে, দেখবে প্রচুর ছেলেপেলে কিন্তু আমাদের এই ব্যাচ থেকে সিলেকশন পেয়েছে। তাই এবার আবারও তোমাদের রিকোয়েস্টে লঞ্চ হয়ে গেল নতুন ব্যাচ। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ব্যাচ জয়েন করবে, তোমাদের যাদের এসএসসি জিডির স্বপ্ন, তোমরা কিন্তু সেই স্বপ্নের অনেক কাছে পৌঁছে যাবে এবং দেশকে নিজের হাতে সেবা করার কিন্তু সুযোগ পাবে। তাই লঞ্চ হয়ে গেছে, আর বেশি দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো। ডিটেলসে জানার জন্য অবশ্যই তোমরা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অন্যান্য ব্যাচ রয়েছে, একটু তোমাদের জানিয়ে দিই। দেখো, আমাদের কিন্তু রয়েছে 0 to Pro 6.0 ব্যাচ। কিছুদিন আগেই কিন্তু এটা স্টার্ট হলো। এখানে কিন্তু আমরা জিরো থেকে তোমাদের একদম প্রো লেভেল অব্দি পড়াই, যাতে যে কোনো চাকরি দেখবে আর ওড়াবে এরম ভাবে। নিচে হেল্পলাইন নাম্বারে কিন্তু এটার ব্যাপারেও জেনে নিতে পারো কথা বলে। বাকি আমাদের সাবজেক্ট বেসড ব্যাচ রয়েছে, এক্সাম বেসড ব্যাচ রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা চয়েস করতে পারো। ম্যাথসের ব্যাচ রয়েছে, ইংলিশ রয়েছে, জিএসজিকে রয়েছে। আমাদের কিন্তু কম্বো ব্যাচ রয়েছে, সব থেকে বেস্ট ব্যাচ, যেখানে তোমরা সমস্ত এক্সামের জন্য কিন্তু কভারেজ পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দিন রাত খেটে কিন্তু এই ব্যাচে কাজ করছে। সাথে রেলওয়ে রয়েছে, জেনারেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে। আর বেশি বিস্তারে বলছি না, তোমরা বাকিগুলো জানোই। আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়াই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই, এবং ট্রিক্স এবং তোমাদের কিন্তু বিভিন্ন গল্পের ছলে মুখস্থ করিয়ে দেওয়া আমাদের কাজ হয়। লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু সমস্ত ডাউট সলভিং ঠিক এখান থেকেই হয়ে যাবে। দেখো, আর বেশি লেট না করে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা 8961997944, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। চলে আসো, শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। চলো জিনিসগুলো আমরা বুঝে নিই একদম সহজ সরল ভাষায়, একদম ইজি ল্যাঙ্গুয়েজে, যাকে বলে একদম জলভাত ভাষায়। নামগুলো দেখে অনেক কিছু মনে হতে পারে হাতি ঘোড়া, না কি লেখা রয়েছে এনপিআর, এনআরসি, সিএ, আবার একটা রয়েছে এসআইআর, যেটা নিয়ে সবাই চিন্তিত। আরে কি রে বাবা, জিনিসগুলো কাকে বলে কেউ একটু ঠিকঠাক ক্লিয়ার করে বলছে না। সবাই শুধু তাদের পলিটিক্যাল এজেন্ডা চালাচ্ছে, এই বলছে অমুক, সেই বলছে, বুঝতে পারছি না। আজ সমস্ত ক্লিয়ার হবে। চলো, জিনিসটা না আমরা অনেকটা তিনটে আমাদের রেজিস্টার, যেমন স্কুলের যে খাতা ছিল সেই খাতার মতন করে বুঝবো। মানে কেমন ব্যাপারটা, তিনটে খাতা, এই যে দেখেছো স্কুলে কিন্তু এরকম রেজিস্টারে খাতা হতো, তাহলে আমরা তিনটে খাতাকে নিয়ে নিই। এটা হচ্ছে 1 নম্বর খাতা, এটা 2 নম্বর খাতা, এটা 3 নম্বর খাতা। ঠিক আছে, এবার তোমরা প্রত্যেকেই স্কুলে পড়াশোনা করছো আর কলেজে পড়াশোনা করেছো। এবার স্কুলে কলেজে দেখবে বাবা মারা আগেকার দিনে বলতো যে পড়াশুনো যদি না না করিস তো নামটা কিন্তু স্কুলের খাতা থেকে কেটে দিয়ে আসবো। তাহলে স্কুলের যে নিশ্চয়ই তাহলে কোনো একটা খাতা আছে যেখানে তোমার নামটা লেখা রয়েছে। সত্যি তাই, স্কুলে কিন্তু একটা নয় অনেক কটা খাতা রয়েছে যেখানে তোমার নামটা লেখা রয়েছে। কোন কোন খাতা হয়? স্কুলের ক্ষেত্রে একটা এমন খাতা হয় যেখানে হচ্ছে সমস্ত ছাত্রদের কিন্তু নাম থাকে। মানে এই স্কুলে অমুক ক্লাসে এত স্টুডেন্ট, এরকম করে কিন্তু প্রত্যেকটা ক্লাসের যত স্টুডেন্ট রয়েছে পুরো স্কুল মিলে সবার নাম কিন্তু একটা খাতায় মেনশন থাকে। ওটা হচ্ছে স্কুলের খাতা। আরেকটা হয় হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের খাতা, মানে ক্লাসের খাতা। মানে তুমি ধরো ক্লাস 10-এ পড়ছো, এবার তোমার ওই ক্লাসের একটা ক্লাস টিচার একটা খাতা মেনটেন করে যেটা অ্যাটেন্ডেন্সের খাতা, তুমি ডেলি আসছো কিনা, প্রেজেন্ট কিনা, অ্যাবসেন্ট কিনা। তো এরকম ভাবে বিভিন্ন খাতা কিন্তু রয়েছে।
ঠিক আছে, তাহলে এই খাতাগুলোর মাধ্যমে আমরা বুঝবো। তাহলে দেখো, এই যে আমাদের প্রথম খাতা ধরে না হচ্ছে স্কুলের ওই বড় খাতাটা, যেখানে সবার নাম রয়েছে, প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টের কিন্তু নাম মেনশন রয়েছে একটা খাতার মধ্যে, স্কুলের খাতা এটা। আর একটা চলে আসো ক্লাসের খাতা। 3 নম্বর খাতা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, দুটো খাতা নিয়ে প্রথমে আমরা বুঝে নিই। তাহলে প্রথম খাতা হচ্ছে স্কুলের খাতা, দ্বিতীয় খাতা হচ্ছে আমাদের ক্লাসের খাতা। তো স্কুলের যে খাতাটা, সেখানে কার নাম রয়েছে? সবার নাম রয়েছে। সবার বলতে ক্লাস 1 থেকে 12 প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু নাম রয়েছে। কোথায় না? আমাদের এই 1 নম্বর খাতায়, একদম মানে সবার জন্য এই খাতাটা। বোঝা গেল? এবার আমাদের দেশের মধ্যেও না এরম ভাবে আমাদের দেশের যত নাগরিক রয়েছে তাদের এরকম অনেক কটা খাতা রয়েছে, বা তাদের নাম তোলা রয়েছে, যে তুমি নাগরিক, ঠিক আছে, তোমার নাম এই খাতা থাকবে। তুমি নাগরিক নয়, আচ্ছা, তোমার নামও একটা খাতা লেখা থাকবে। তাহলে প্রথম যে খাতাটা, এখানে সবার নাম থাকবে, সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম থাকবে, যে স্কুলে আসে, যে স্কুলে আসে না, মেয়ে বলো ছেলে বলো, যে হয়তো ফেল করেছে তার খাতাও থাকবে, যে টপার তার নামটাও কিন্তু খাতা লেখা থাকবে, প্রত্যেকের নাম হচ্ছে এই খাতায় থাকবে। দ্বিতীয় যে খাতাটা হবে, এখানে কি হবে না, শুধুমাত্র এক একটা ক্লাসে যেসব ছেলেপেলেরা প্রত্যেক দিন আসে তাদের একটা নামের খাতা হবে। তার মানে প্রথম খাতা হচ্ছে যেখানে প্রত্যেকের নাম থাকছে, সেখানে যে ফেল করছে তার নাম থাকছে, যে স্কুল মানে আসেই না কোনোদিনও তার নাম থাকছে, যে ভালো ছেলে তার নাম থাকছে, খারাপ ছেলে তার নাম থাকছে, ছেলেদের নাম থাকছে, মেয়েদের নাম থাকছে, প্রত্যেকের নাম থাকছে প্রথম খাতায়। দ্বিতীয় খাতায় কি হচ্ছে না, শুধুমাত্র তাদের নামই থাকছে যারা প্রত্যেক দিন স্কুলে কিন্তু আসে, প্রত্যেক দিন কিন্তু রেগুলার তারা অ্যাটেন্ডেন্স তাদের থাকে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খাতা। দেশের ক্ষেত্রেও এরমভাবে বেশ কটা খাতা রয়েছে। কিসের জন্য? ওটা যেমন স্কুলের স্টুডেন্টদের নাম মেনটেন করার জন্য, এটা হচ্ছে আমাদের দেশের নাগরিকদের নাম মেনটেন করার জন্য। কেমন ব্যাপারটা একটু বুঝি। তো দেখো, দেশের মধ্যে প্রথম খাতায় কি থাকবে? দেশের সমস্ত জনগণের নাম। এই যে দেখতে পাচ্ছ, দেশে কোটি কোটি মানুষ রয়েছে। এবার প্রত্যেকটা মানুষ কি ভারতের আসল বাসিন্দা? তুমি ভেবে দেখো, প্রত্যেকটা মানুষ তো নিশ্চয়ই ভারতের আসল বাসিন্দা হতে পারে না, বা ভারতের মূল নাগরিক হতে পারে না। এবার নাগরিক বলতে আমরা কি বুঝি? নাগরিক বলতে আমরা বুঝি, বা ভারতের আসল যারা মানুষ, আসল যারা সিটিজেন, সেটা বলতে আমরা বুঝি হচ্ছে এমন ব্যক্তি যার জন্ম ভারতে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বর্তমানে সে ভারতের নাগরিকত্ব তার কাছে রয়েছে, বৈধ নাগরিকত্ব রয়েছে তার কাছে। ধরো ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, সে ভারতে বসবাস করে, সে ভারতে ভোট দেয়। এসব মানুষদেরকে আমরা বলি হচ্ছে ভারতের নাগরিক। ঠিক আছে, এবার ভারতবর্ষে শুধুমাত্র কি নাগরিকরা বাস করে? তা তো নয়, ভারতবর্ষে অনাগরিকরা বাস করছে। কেমন অনাগরিক? মানে হচ্ছে ভারতবর্ষে ধরো কোনো স্টুডেন্ট, সে হয়তো নাইজেরিয়া থেকে বা কোনো একটা আফ্রিকান কান্ট্রি থেকে ভারতে পড়তে এসছে, তো সে পড়াশোনা করবে, 3 বছরের তার কোর্স রয়েছে। তাহলে সে কি ভারতে বসবাস করছে না? তাহলে ভারতের মধ্যে কিন্তু সেও বসবাস করছে। হতেই পারে কেউ চাকরি করতে ভারতবর্ষে এসছে, এরকম কি মানুষ নেই? অজস্র মানুষ, অসংখ্য মানুষ এমন রয়েছে যারা কিন্তু ভারতে চাকরি করছে। তো তারা কি ভারতের বাসিন্দা নয়? তারাও ভারতের বাসিন্দা। এবং এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু তারকাটা টপকে প্রতিনিয়ত আমাদের আশেপাশের, আমাদের প্রিয় মিত্র দেশগুলো থেকে কিন্তু ঢুকে পড়ছে, এবং তারা কিন্তু গা ঢাকা দিয়ে থেকে কিছু বছর পর তারা বলছে আমরা নাগরিক, আমরা বহু বছর ধরে এখানে থাকি, আমরা হচ্ছে এখানকার বাসিন্দা। তো এরম ভাবেও তো মানুষ রয়েছে। তাহলে আমাদের যে প্রথম খাতাটা দেশের জন্য, এই খাতাটা কি? এই দেশের জন্য এই খাতা হচ্ছে যেখানে, এমন একটা খাতা যেখানে প্রত্যেকটা মানুষের নাম থাকবে, সে নাগরিক হোক, অনাগরিক হোক, অবৈধ নাগরিক হোক, যেই হোক না কেন, যে ভারতবর্ষে রয়েছে তারই নাম প্রথম খাতায় থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম খাতা। এবার খাতাগুলো মানে কি স্যার, কি সব বলছেন, মাথায় ঢুকছে না? আসছি, একটু পরে আসছি। খাতা কেন বলছি, কোথাকার খাতা, কি বৃত্তান্ত, সমস্ত ক্লারিটি আসবে। এখন জাস্ট মন দিয়ে শোনো। প্রথম খাতায় সবার নাম রয়েছে, প্রত্যেকটা জনগণ, যে যে ভারতবর্ষে বর্তমানে বসবাস করছে, সে তার কাছে ভোটার কার্ড থাক, আধার কার্ড থাক, কিচ্ছু না থাক, সে ভারতীয় নয়, সে অন্য দেশ থেকে পড়াশোনা করতে এসছে, ঘুরতে এসছে, চিকিৎসার কারণে এসছে, সবাই ভারতের বাসিন্দা, কিন্তু বসবাস করছে। তো সবার নাম প্রথম খাতায়। ঠিক আছে, এবার দ্বিতীয় যে খাতাটা, ওখান থেকে আমরা ছাঁটাই বাটাই করব। আমরা ওই সমস্ত জনগণের খাতা থেকে ছেটে বেটে মাইনাস করে শুধুমাত্র নাগরিকদের বার করে আনবো। তার মানে যাদের কাছে সত্যিকারের ভারতের নাগরিকত্ব রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যারা ভারতে বসবাস করে, যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, যারা হচ্ছে পিওর ভারতের নাগরিক। তাহলে দ্বিতীয় খাতা, প্রথম খাতার ব্যাপারটা বুঝলাম,
দ্বিতীয় এমন একটা খাতা তৈরি করা হবে যেখানে কি হবে, অনাগরিক, অবৈধ নাগরিক যারা রয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে বলা হয়, ইললিগাল ইমিগ্রেন্ট যাদের বলা হয়, তাদেরকে বাদ দাও, আমাদের ভারতের বাসিন্দাদের একটা লিস্ট তৈরি করা হবে। যে এই খাতাটায় শুধুমাত্র কার নাম থাকবে, না আমাদের ভারতের যারা বৈধ নাগরিকত্ব পেয়ে বসে আছে, যেমন তুমি আমি সাধারণ মানুষ, আমরা, আমাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব রয়েছে, আমাদের নাম থাকবে দ্বিতীয় লিস্টে। তাহলে এই হচ্ছে আমাদের দুটো খাতা। এবার দুটো খাতা কেন বলছি, কি বৃত্তান্ত, একটু ব্যাপারটা বুঝে নি। তো দেখো, আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু বলতে পারো এরকম খাতা রয়েছে, যার প্রথম খাতাটার নাম হচ্ছে এনপিআর। ভালো মতন দেখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকেও গুরুত্বপূর্ণ। এনপিআর হচ্ছে, মনে করো খাতা 1, আমাদের 1 নম্বর খাতা। 1 নম্বর খাতা বলতে কি বুঝেছিলাম, এমন একটা খাতা যেখানে সবার নাম রয়েছে। তাহলে এনপিআর কথাটা দেখো, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, মানে হচ্ছে জাতীয় জনগণ বা বলতে পারো যে জনসংখ্যা রয়েছে তার একটা রেজিস্টার। রেজিস্টার মানে খাতা। তো এনপিআর এর ফুল ফর্ম কি, মাথায় রাখতে হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, পূর্ণরূপ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনপিআর। এর অর্থ কি, 1 নম্বর খাতার মধ্যে কার নাম ছিল, মনে করো 1 নম্বর খাতার মধ্যে ভারতের সকল সাধারণ বাসিন্দার একটি তালিকা, সকল সাধারণ বাসিন্দা। বাসিন্দা কথাটা মাথায় রাখতে হবে, বাসিন্দা মানে বসবাস যারা করছে সেই হচ্ছে বাসিন্দা, তাকে নাগরিক হতে হবে, কোথাও লেখা নেই। তাহলে ভারতবর্ষ একটা খাতা মেনটেন করছে যার মধ্যে সবার নাম রয়েছে, নাগরিক হোক অনাগরিক হোক, সেটাকে আমরা বলবো এনপিআর। এতে নাগরিক ও অনাগরিক উভয়েরই কিন্তু নাম থাকবে। এটি প্রস্তুত করা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955। এবার এই একটা অ্যাক্ট বা একটা আইন আছে, এটার ব্যাপারে একটুখানি বলে দিই। দেখো, বর্তমানে আমরা ভারতের নাগরিক, তুমি আমি, আমরা ভারতের জনগণ, আমরা ভারতের নাগরিক, আমাদের কাছে সিটিজেনশিপ রয়েছে, ভারতের বৈধ নাগরিকত্ব রয়েছে। এবার একটা মানুষ ভারতের নাগরিকত্ব কি উপায় পাবে, বা একটা বাচ্চা যে মুহূর্তে ভারতবর্ষে জন্মগ্রহণ করলো তার নাগরিকত্ব কিসের ভিত্তিতে দেওয়া হবে, সেটার জন্য যে আইন, যেটার ভিত্তিতে আমরা নাগরিকত্ব পেয়ে থাকি, সেই আইনটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ ভারতের নাগরিকত্ব আইন 1955। এই আইনের মধ্যেই উপায়, পদ্ধতি, নিয়মাবলী লেখা রয়েছে যে একটা বাচ্চা যখন জন্ম হলো বা একটা মানুষ সে ভারতের নাগরিকত্ব চাইছে, তাকে কোন ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এটিকে প্রস্তুত করা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 অনুযায়ী। এই সালটাও মাথায় রেখো, পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। তাহলে এটি পরিচালনা করে ভারত সরকার, মানে এটাকে মানে করে কে, মেনটেন কে করছে, ভারত সরকার করছে। কোনো ব্যক্তি যদি কোনো স্থানে, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, 6 মাস বা তার বেশি সময় বসবাস করে বা আগামী 6 মাস সেখানে থাকার পরিকল্পনা করে, তাকে সাধারণ বাসিন্দা ধরা হবে। তার মানে আজকে একটা ব্যক্তি ভারতবর্ষে আসলো ঘুরতে 30 দিনের জন্য, তাহলে কি তাকে ভারতের অধিবাসী বা বলতে পারো রেসিডেন্ট হিসাবে ধরা যেতে পারে? নিশ্চয়ই নয়। কারণ আমাদের এই এনপিআর যে কথাটা বলছে যে কোনো ব্যক্তি অলরেডি 6 মাস ভারতবর্ষে বসবাস করে ফেলেছে বা আপকামিং আরো 6 মাস থাকার তার পরিকল্পনা রয়েছে, কিসের ভিত্তিতে, ভিত্তিতে সে থাকবে, হতে পারে সে হয়তো চাকরি করে, হতে পারে সে হয়তো ফরেন একটা ট্যুরিস্ট, হয়তো ভারতবর্ষে 6 মাস ধরে ভ্রমণ করবে, করতেই পারে, হতে পারে কেউ মেডিকেল কোনো চিকিৎসার কারণে এসছে। তো সেসব সমস্ত মানুষের নাম এনপিআর এর মধ্যে হবে। ঠিক আছে? এবং দেখো, এনপিআর যে তথ্য সেটা সাধারণত জনগণনা বা সেন্সাস প্রক্রিয়ার সময় সংগ্রহ করা হয়। তাহলে এই লোগোটা মাথায় রাখো, আমাদের প্রথম রেজিস্টারটা আশা করি ক্লিয়ার, বোঝা গেল, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যেটার মাধ্যমে সারা ভারতবর্ষের যত মানে বাসিন্দা রয়েছে তাদের একটা নামের তালিকা। এবার এটা তো বুঝলাম, এটা তো ইজি ছিল যে একটা রেজিস্টার যার মধ্যে সবার নাম রয়েছে। এবার টুইস্ট স্টার্ট হবে। এবার আমরা কি করব, এ তো হয়ে গেল, আসল সোনাকে বার করে আনবো। কারা আসল সোনা? আরে ভারতের নিজের বাসিন্দারা, নাগরিকরা, তারা হচ্ছে আসল সোনা। সরকার বলল যে সবার একটা নামের তালিকা তৈরি করলাম, ভালো কথা। এবার তৈরি করব হচ্ছে একটা রেজিস্টার, যেটা আসছে হচ্ছে আমাদের 2 নম্বর রেজিস্টার। 2 নম্বর রেজিস্টার, সেই 2 নম্বর রেজিস্টারে কি হবে, শুধুমাত্র নাগরিকদের রাখা হবে। কাদের রাখা হবে? শুধুমাত্র নাগরিকদের রাখা হবে। তাহলে নাগরিক কারা?
যাদের কাছে ভারতের প্রপার ভোটার কার্ড রয়েছে তাদেরকে নাগরিক করা হবে। তো এই 2 নম্বর রেজিস্টারটাকে আমরা মনে রাখতে পারি এনআরসি এই নামটার মাধ্যমে। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। নামটা ভালো মতন দেখো, আগেরটার নাম কি ছিল? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, মানে জাতীয় জনসংখ্যার একটা নথি, রেজিস্টার, খাতা, যাই বল না কেন। নেক্সটটার নাম হয়ে যাচ্ছে ন্যাশনাল রেজিস্টার, জাতীয় রেজিস্টার অফ সিটিজেন, নাগরিকদের জাতীয় একটা রেজিস্টার বলতে পারো। কাদের? নাগরিক। নাগরিক কাদের বলে? যারা ভারতবর্ষের প্রপার নাগরিকত্ব পেয়ে রেখেছে বা যাদের কাছে রয়েছে ভোটার অধিকার, যার কাছে রয়েছে। তাহলে তাহলে অর্থ হচ্ছে ভারতের প্রকৃত নাগরিকদের নামের একটি তালিকা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অবৈধ অভিবাসীদের শনাক্ত করা। এবার অবৈধ অভিবাসী বা ইললিগাল ইমিগ্রেন্ট কারা? ওই যে তোমরাও জানো ভালো করে, চলো একটু দেখিয়ে দিই তাদের মুখ। কোথায় গেল? এই দেখো, সব লকআপে ঢুকিয়ে রেখে দিয়েছে, ডিটেনশন ক্যাম্পে। কারণ এরা ভারতবর্ষে কোথা থেকে এসে টপকালো কেউ জানে না, আমিও জানি না, তুমিও জানো না। এর বাবা মা কেউ হচ্ছে ভারতীয় না, এ নাকি ভারতের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে ঘুরছে। একটা কথা ভেবে দেখো, তুমি আজকে ভারতের নাগরিক, তোমার কাছে ভোটার কার্ড রয়েছে, তুমি আপকামিং ইলেকশনে ভোট দেবে, কোথা থেকে নাগরিকত্বটা পেলে? নিশ্চয়ই তোমার কোনো মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমার বাবা মা ঠাকুরদা কেউ না কেউ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই বেটাদের কোনো ওরম প্রমাণ নেই। এরা কোথা থেকে চলে আসলো তাহলে? এই যে যারা এরম ভাবে হঠাৎ করে টপকালো ভারতবর্ষে, কোথা থেকে কেউ জানে না, তাদেরকে আমরা বলবো ইললিগাল ইমিগ্রেন্ট, মানে অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে অবৈধ অভিবাসী কারা? একজন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেন বা অনুমোদিত সময়ের বাইরে থাকেন বা সম্ভাব্য মামলা এবং নির্বাসন বা কারাবাসের সম্মুখীন হন। অর্থাৎ ভারতবর্ষে এসছিল কোনো কারণে, ভিসা লাগে জানো, ভারতবর্ষে ঢুকতে গেলে যে কোনো দেশেই তুমি যেতে গেলে ভিসা লাগবে। তো সে হয়তো ঢুকেছিল ভারতবর্ষে, কিন্তু তার ভিসা শেষ হয়ে গেছে, তারপরেও সে ভারতবর্ষের বাইরে আর যায়নি তার নিজের দেশে ফিরে, তাহলে অবৈধ। এমন একজন ব্যক্তি যার কাছে কোনো লিগ্যাল প্রুফ নেই সে কোথা থেকে আসলো, তাহলে তাকে অবৈধ হিসাবে ধরা যেতে পারে। বা কোনো একটা এমন ব্যক্তি যে জালিয়াতি করে ভারতবর্ষে ঢুকে পড়েছে। তুমি কোনো দেশে কিন্তু বৈধ ডকুমেন্ট ছাড়া ঢুকতে পারো না। তুমি ঘুরতে যাবে, তুমি থাইল্যান্ড যাবে, তুমি মালয়েশিয়া যাবে, তুমি সিঙ্গাপুর যাবে, তুমি মালদ্বীপ যাবে, কিন্তু তোমার কাছে কিন্তু প্রপার ডকুমেন্ট লাগবে, তোমার একটা তোমার একটা পাসপোর্ট লাগবে, তারপরে তুমি সেখানকার ভিসা নেবে, তারপরে তুমি হোটেল বুক করবে, সব প্রপার একটা বৈধ একটা নিয়ম রয়েছে, সেটা ফলো করবে। কিন্তু এই বেটাগুলো কোথা থেকে যেন হঠাৎ করে টপকে পড়েছে, তো এদেরকে আমরা বলবো হচ্ছে ইললিগাল ইমিগ্রেন্ট। এবার আমাদের যে দ্বিতীয় খাতাটা ছিল সেটা হচ্ছে এই ইললিগাল ইমিগ্রেন্টদেরই ভাগানোর একটা পদ্ধতি বা তাদেরকে শনাক্ত করার একটা পদ্ধতি। তাহলে এনআরসির ফুল ফর্মটা মাথায় রাখবে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ভারতের নাগরিকদের একটা রেজিস্টার, যেখানে আমরা অবৈধ নাগরিকদের বাদ দিয়ে শুধু নাগরিকদের তালিকাটা তৈরি করি। এটি প্রস্তুত করা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995 এর অনুযায়ী। সবই কিন্তু ওই অ্যাক্টের অধীনে হচ্ছে, কোনোটা কিন্তু মানে অনৈতিক বা বেআইনিভাবে হচ্ছে না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, আমাদের একটুখানি পরিষ্কার হয়ে গেল। দেখো আমাদের এই যে ইললিগাল ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের জন্য দেখো যে সাজাটা হয়, যদি কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায় যে এবার ইললিগাল ইমিগ্রেন্ট কোথা থেকে ভারতবর্ষে ঢুকেছে, নো ওয়ান নোজ, তখন কি হবে? তখন না, তাদেরকে কিন্তু জেলে ভর্তি করে রাখা যাবে এবং 2 থেকে 8 বছরের কিন্তু জেল তার হাজতবাস হতে পারে সতে, এবং তার পরবর্তীতেও কিন্তু সে কোনোদিনও ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যদি কোনো একটা ব্যক্তিকে ধরা যায় যে সে বেটা 2 নম্বরই করে ঢুকেছিল ভারতবর্ষে। ভালো কথা, চলো তাহলে ক্লিয়ার হয়ে গেল। আমাদের দুটো খাতা ছিল, এই যে খাতা 1 আর খাতা 2 আমাদের মোটামুটি পরিষ্কার, আশা করি সবার পরিষ্কার হয়ে গেছে। খাতা 1 এর নাম হয়ে গেল এনপিআর আর খাতা 2 এর নাম হয়ে গেল এনআরসি। ভালো কথা, এই দুটো আমাদের পরিষ্কার। স্যার তাহলে খাতা 3 কি, 3 নম্বর খাতায় কি আছে একটু বলুন। বলছি দেখো, 3 নম্বর খাতা হচ্ছে একটা অন্যরকম খাতা। এই খাতাটার কাজ কি? এই খাতাটার কাজ হচ্ছে যারা ভালো ছেলে মেয়ে, যারা দুস্থ ছেলে মেয়ে, তাদেরকে স্কুলে চান্স দেওয়ার খাতা। হ্যাঁ, এরকম একটা খাতা কি স্কুলে থাকে? থাকে, আমরা বানিয়েছি আজকে। তো সেই খাতাটা মানে কি? সেই খাতাটা হচ্ছে এই খাতার মধ্যে স্কুলের মধ্যে যে ছেলে মেয়েগুলো ধরো পড়াশুনো করতে পারে না, তাদের সমস্যা আছে, তারা হয়তো খুব গরিব, তাদেরকে
ভর্তি করার বা তাদেরকে স্কুলে অ্যাডমিশন দেওয়ার একটা খাতা। তার মানে এখানে কারা আসবে? এখানে বাইরে থেকে অন্যান্য স্কুল থেকে বা অন্যান্য বলতে পারো যারা গরিব দুস্থ শিশু যাদের পড়াশুনোর করার টাকা নেই পয়সা নেই তাদেরকে নিয়ে তুমি স্কুলে ভর্তি করছো, একটা খাতা তৈরি করেছো, তাদের নাম রেখেছো। তো সেরম শিশুদের সেরম বাচ্চাদের যে অ্যাডমিশন নেওয়া হচ্ছে তাদের নামের খাতা হচ্ছে রেজিস্টার 3। ব্যাপারটা বুঝতে পারছি না? চলো আরেকবার রিভিশন করি, একবার জিনিসটা একবার রিভিশন হয়ে যাক। চলো 3টে খাতা, প্রথম 2টো খাতা আমাদের ডান। প্রথম খাতাটায় কার নাম রয়েছে? ভারতে যারা বসবাস করছে, আমি দেখবো না সে ভালো ভারতে কিভাবে ঢুকলো, বাজেভাবে ভালোভাবে 2 নম্বরই ভাবে, জানি না, সবার নাম থাকবে এখানে। দ্বিতীয় খাতাতে কি হলো? শুধুমাত্র নাগরিক, তোমার আমার মতন সাধারণ নাগরিকদের নাম, ভোটার অধিকার যারা যাদের কাছে ভোটের অধিকার রয়েছে তাদের নাম। 3 নম্বর খাতায় কি হলো? এমন কিছু ব্যক্তিরা যারা হয়তো তাদের দেশে শান্তিতে ভালো করে জীবনযাপন করতে পারছেন না কোনো কারণবশত, তাদেরকে আমরা ভারতবর্ষে মানে মানে তাদেরকে আমরা শরণার্থী হিসাবে কিন্তু জায়গা করে দেব, তাদেরকে আমরা ভারতের নাগরিক বানিয়ে দেব। ওই যে স্কুলের ব্যাপারটা, যে তোমার স্কুলে একটা খাতা মেনটেন করছে, দুস্থ শিশু যারা গরিব শিশু তাদেরকে যেন ভর্তি নেওয়া হয়। তো 3 নম্বর খাতাটা হচ্ছে এই ব্যাপারটা। কেমন একটু ব্যাপারটা একটু বুঝে নি, একটু পড়ে নি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তো পড়ার আগে একটুখানি একটা জিনিস আলোচনা করি। ওই যে নাগরিকত্ব আইন বললাম না একটু আগে, যেটার ভিত্তিতে আমাদের ভারতবর্ষে একটা ব্যক্তি নাগরিকত্ব পায়, সে আইনটাকে বলা হয় ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ভারতের নাগরিকত্ব আইন 1955। এবার এই নাগরিকত্ব আইনটাকে অনেকবার পরিবর্তন করা হয়েছে, মানে একটা আইন তৈরি হলো, এটাকে অনেকবার ভালো করার চেষ্টা করা হয়েছে, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। তো এই যে সংশোধন হয়েছে অনেকবার নাগরিকত্ব আইনে, কবে কবে দেখো, 86-তে হয়েছে, 92-তে হয়েছে, 3-এ হয়েছে, 5-এ হয়েছে, 2015-তে হয়েছে, এবং শেষবারের মতন 2019-এ হলো। তাহলে টোটাল 6বার কিন্তু এই নাগরিকত্ব আইনের মধ্যে বেশ কিছু জিনিসের পরিবর্তন হয়েছে। এই লাস্ট 5বার কি হয়েছিল সেটা আমাদের অতটা দরকার হয় না, কিন্তু যে 6 নম্বর বার শেষ বারের যে পরিবর্তনটা হয়েছিল সেটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কি হয়েছিল তাহলে? তো দেখো, তোমরা প্রত্যেকে শুনেছো সিএএ 19, এই কথাটা শুনেছো। সিএএ, সিএ ব্যান করো, সিএ এর খিলাফে আমরা, সিএ বন্ধ করতে হবে, অনেক দেখেছো। আজকে বোঝো সিএ মানে কি। সিএ মানে কিছুই না, এর ফুল ফর্মটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। অর্থাৎ এই যে নাগরিকত্ব আইনটা, যেটার ভিত্তিতে একটা দেশের মধ্যে একটা ব্যক্তি নাগরিক কি করে হবে, কি বৃত্তান্ত সেটা লেখা থাকে, তো সেটাকেই বহুবার সংশোধন হয়েছে, পরিবর্তন করা হয়েছে, 6বার করা হয়েছে। সব থেকে শেষ এবং লাস্ট যেবার হলো সেটা 2019-এ। এই সময়টা কি বা এই সংশোধনটাকে আমরা বলি সিএএ 2019। তো এই সিএএ 2019টাই বলতে পারো আমাদের আমাদের 3 নম্বর খাতা। কেন, কি হয়েছিল? তাহলে সংশোধনটা কেমন হয়েছিল, কি হয়েছিল একটু আলোচনা করে নি। তো দেখো, সিএ এর ফুল ফর্ম মাথা রাখবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত, 2019। এটার মাধ্যমে কি হলো? তো এটাও কিন্তু দেখো, এটার মাধ্যমে কি হলো, এটার এই আইনের মাধ্যমে নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের দ্রুত ভারতের নাগরিকত্ব দেওয়ার একটি উপায়। ব্যাপারটা কি বুঝতে পারছি না? দেখো, তোমরা প্রত্যেকে বুদ্ধিমান, তোমাদের প্রত্যেকের কাছে ইন্টারনেট রয়েছে, প্রত্যেকে তোমরা কিন্তু মানে বর্তমান দুনিয়ায় কি হচ্ছে দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে এই যে আশেপাশের যেসব দেশ রয়েছে, মেইনলি বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, এই সব দেশগুলোর মধ্যে প্রধানত কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষরাই বসবাস করে। অন্য ধর্মের মানুষরা কিন্তু রয়েছে, কিন্তু তাদের পার্সেন্টেজটা কম। এবার প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পারি, খবরে বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে বলো, তোমরা দেখতে পাও যে এই যে মাইনরিটি, অর্থাৎ এই সব দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে তাদের উপরে বেশ কিছু অত্যাচার হচ্ছে। কেমন অত্যাচার? যেমন দেখবে দুর্গাপুজোর সময় হয়তো দুর্গা ঠাকুর ভেঙে দেওয়া হলো, বিভিন্ন মানুষকে ধরে কনভার্ট করে দেওয়া হলো, প্রতিনিয়ত কিন্তু এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এইসব দেশের যে মাইনরিটি সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে, মেনলি ধরো মাইনরিটি বা সংখ্যালঘুর মধ্যে পড়ে হচ্ছে হিন্দু ধর্মের মানুষরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা, জৈনরা, পার্সিরা, এইসব ধর্মাবলম্বী মানুষরা কিন্তু এইসব দেশে মাইনরিটি, একদম কম, সব থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিলং করে। মানে কোন দেশ? মেনলি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। সংখ্যাগুরু কারা? মেজরিটি কারা? মুসলিমরা।
এবার ভারত সরকারের মনে হয়েছে যে না, হিন্দু ধর্মের মানুষদের মেনলি টার্গেট করে করা হয়েছে, হিন্দু ধর্ম এবং অন্যান্য মাইনরিটিদের জন্য একটা আমাদের ব্যবস্থা করা দরকার। আমরা এত বড় একটা দেশ, আমরা বিশ্বগুরু হতে চলেছি, বা আমরা বিশ্বগুরু, আমরা বসুধৈব কুটুম্বকমে ফলো করি, বা এটাকে আমরা মানি, মানে সমস্ত মানে মানুষই হচ্ছে আমাদের অতিথি, সেটা আমরা মনে করি। তাহলে এই যে আশেপাশের দেশ থেকে যারা নির্যাতিত, যারা ধর্মের কারণে যাদের অনেক রকম শোষণ করা হচ্ছে, তারা পালিয়ে পালিয়ে না প্রতিনিয়ত ভারতবর্ষে ঢুকছে। আজ থেকে নয়, যুগ যুগান্তর ধরে কিন্তু এসে ঢুকছে। এবার ভারতবর্ষের সরকার মনে করলো যে এই সব মানুষদের আমরা ভারতে কি করব, তাদের একটা স্থান দেব। অনেক মানুষ হাজারে হাজারে কাতারে কাতারে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে আসে, শুধুমাত্র কিসের কারণে? তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে তাদের সাথে। কেন? তারা মাইনরিটি বলে। এটা কিন্তু প্রচলিত, দেখতে পাচ্ছ চারিপাশে এটা হচ্ছে। এবার সরকারের মনে হলো যে না, এদেরকে আমরা ভারতের নাগরিকত্ব দেবো, যাতে এরা ভারতবর্ষে শান্তিতে বসবাস করতে পারে। তারই জন্য এই পদক্ষেপটা। এই সিএএ অর্থাৎ আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 মানে 1955 যেটা রয়েছে, এটাকে চেঞ্জের মাধ্যমে যে পরিবর্তনটা আনলো, সেটা হচ্ছে যেসব দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য এগুলো প্রযোজ্য, সেটা হচ্ছে মানে তিনটি দেশের নাম মাথায় রাখবে: পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। এসব দেশের এসব ধর্মাবলম্বী মানুষ, কোন কোন ধর্ম? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। এসব মানুষদের কি হবে না, ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবার একটা ছোট্ট জিনিস বোঝো, যে ভারতের নাগরিকত্ব কি করে পায়। তা একটা ভারতের নাগরিকত্ব পাওয়ার অনেক কটা প্রথা রয়েছে, বা অনেক কটা উপায় রয়েছে বলতে পারো, যেগুলো মেনশন করা রয়েছে এই সিটিজেনশিপ অ্যাক্টে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে। 5 রকম পদ্ধতি মেনশন রয়েছে। তো 5 রকমটা আমি আর এখন খুলে বলবো না, অন্য কোনো ক্লাসে না হয় বলবো। একটা পদ্ধতি আমি তোমাদের বলি, যে পদ্ধতিটাকে বলা হয় স্বাভাবিককরণ বা ন্যাচারালাইজেশন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কি হয় না, অন্যান্য দেশ থেকে ধরো যারা হচ্ছে, ধরো একটা ব্যক্তি যার আমেরিকায় জন্ম, সে আমেরিকার নাগরিক। একটা ব্যক্তি হতে পারে তার অস্ট্রেলিয়ার জন্ম, সে অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু কোনো কারণবশত সে ভারতের নাগরিক হতে চাইছে। তাহলে কি সে নাগরিক হতে পারবে? হ্যাঁ কি না? অবশ্যই হতে পারবে। তার ইচ্ছা হয়েছে ভারতের নাগরিকত্ব নেওয়া, সে হয়তো বিভিন্ন, তোমরা দেখেছো অ্যাংলো মানুষটা কিন্তু আমাদের এই মায়াপুরে এসে কিন্তু সেটেল হয়ে যায়, তারা জীবন এখানেই কাটিয়ে দেয়। তো তারা কিভাবে এসে ভারতে থেকে যাচ্ছে সারা জীবন? কারণ তারা কিন্তু এক সময়ের পরে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। তাহলে কোনো যদি একেবারে ভিনদেশি বা ফরেনার যদি ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চায়, তার জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হবে স্বাভাবিককরণ বা ন্যাচারালাইজেশন পদ্ধতি। এবার এই পদ্ধতিটাতে কি বলা হয়? এই পদ্ধতিটাতে বলা হয়েছে যে একটা ব্যক্তি যার মানে নাগরিকত্ব নেওয়ার ইচ্ছা ভারতবর্ষের, সে যদি মনে করে ভারতের নাগরিকত্ব নেবে, তার একটা শর্ত হচ্ছে তাকে কিন্তু ভারতবর্ষে 11 বছর কাটাতে হবে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার পূর্বে। মানে 10 বছর সে থাকবে এবং অ্যাপ্লাই করার লাস্ট 1 বছর কিন্তু ভারতবর্ষে অনবরত বসবাস করছে। ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি। তো দেখো, নাগরিকত্ব নেওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, নাগরিকত্ব আইন রয়েছে 1955। এর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার যে পদ্ধতি সেটা 5টা, নাগরিকত্ব চলে যাওয়ার পদ্ধতি 3টে। এবার আমরা কথা বলছি নাগরিকত্ব নেওয়ার পদ্ধতি 5টার মধ্যে একটা পদ্ধতির ব্যাপারে। কোন পদ্ধতি? যেটাকে বলা হয় ন্যাচারালাইজেশন বা স্বাভাবিককরণ। ন্যাচারালাইজেশন এই পদ্ধতির মাধ্যমে কি হয় না, একটা ব্যক্তি যে টোটালি ফরেনার, মাথায় রাখবে কিন্তু ভারতের সাথে কোনো সম্পর্ক নেই, এ হচ্ছে ফরেনার, এ হচ্ছে একেবারে ফরেনার। এই ব্যক্তিটা যদি ভারতবর্ষের নাগরিক হতে চায়, তার জন্য যে কন্ডিশনটা, সে কন্ডিশনটা হবে তাকে 10 বছর ভারতে বসবাস করতে হবে। মানে একটানা নয়, বিক্ষিপ্তভাবেই হলেই হবে। সে গেছে, চলে এসছে, আবার কদিন থেকেছে, আবার চলে গেছে, আবার এসছে, এরমভাবে টোটাল 10 বছর বসবাস করেছে। এবং এই অ্যাপ্লাই করার পূর্বে 12 মাস সে টানা ভারতবর্ষে ছিল। নাগরিকত্বে অ্যাপ্লাই করার পূর্বে টানা সে ভারতবর্ষে 12 মাস ছিল। টোটাল হচ্ছে কত না, টোটাল হচ্ছে আমাদের 11 বছর কিন্তু সে ভারতবর্ষের বসবাস করেছে। এটার পরে কিন্তু সে নাগরিকত্বে অ্যাপ্লাই করতে পারবে। এবার এই যে আমাদের নাগরিকত্বে আইনে যে সংশোধন, তারা বলছে যে এই যে 11 বছরের সময়টা, এটাকে কমিয়ে দিলাম। কাদের জন্য?
এই তিনটে দেশের মানুষরা যারা এই ধর্ম থেকে বিলং করে তাদের এই সময়টাকে কমিয়ে দিলাম। কমিয়ে কি হলো না, কমিয়ে দেখো কি করা হলো, কমিয়ে বলা হলো যে যে সাধারণত ন্যাচারালাইজেশন নাগরিকত্বের জন্য 11 বছর প্রয়োজন হয় বসবাস করা, কিন্তু সি এর মাধ্যমে কি করা হলো না, সি এর মাধ্যমে এই সময়টাকে কমিয়ে করে দেওয়া হলো 5 বছর। অর্থাৎ বর্তমানে যদি কোনো ব্যক্তি এইসব দেশ থেকে এসে থাকে, যাদের শোষণ হয়েছে, যাদের কোনো সমস্যা হয়েছে, সেসব দেশ থেকে তারা পালিয়ে চলে আসতে চাইছে, তারা ভারতবর্ষের শরণার্থী হিসাবে রয়েছেন, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এই 5 বছর জাস্ট কাটালেই। কিন্তু সবাইকে দেওয়া হবে, সবার জন্য নয়। এবার দেখো একটা ডেট ঠিক করে দেওয়া হয়েছে, আবেদনকারীরা 31 ডিসেম্বর 2014 সালের আগে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা, এবং তারপরেও যারা ঢুকতে চেয়েছে বা যারা ঢুকছে তাদেরও কিন্তু এই 5 বছর কাটাতে হবে, যদি সে মানে মুসলিম ধর্ম ছাড়া হয়ে থাকে। কারণ তাদের জন্য কিন্তু এই নতুন সংশোধনটা আমাদের এই আইনটায় করা হলো, ঠিক আছে। এবং যে মুহূর্ত থেকে তারা এইভাবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের অ্যাপ্লাই করে ফেললো, তাদের কিন্তু আর অবৈধ ইমিগ্রেন্ট বলা হবে না, তারা বৈধ নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এটাই আমাদের নতুন আইনটা কিন্তু ঠিক করে দিল। বোঝা গেল তাহলে ব্যাপারটা কি হলো? আর একবার জিনিসটা যদি বলি, তো দেখো ব্যাপারটা আমাদের 3টে রেজিস্টার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 3টে রেজিস্টার, প্রথম রেজিস্টারটা হলো আমাদের এনপিআর, যেখানে আমাদের সমস্ত মানুষ যারা ভারতবর্ষে বসবাস করছে, তার মধ্যে নাগরিক হোক, অনাগরিক হোক, অবৈধ অনুপ্রবেশকারী হোক, সবার নাম এখানে থাকবে। নেক্সট হচ্ছে এমন একটা রেজিস্টার, যেই রেজিস্টারটায় কি হবে, শুধুমাত্র ছাঁটাই বাটাই করে নাগরিকদের নামই থাকবে। তৃতীয় রেজিস্টারটার কথা বললাম, যেটাকে আমরা নাম দেব হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এটার মাধ্যমে কি হলো, আশেপাশের যেসব দেশ, মেনলি মুসলিম প্রধান দেশ, তার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এইসব দেশ থেকে অনুগত যেসব ব্যক্তিরা তাদের সাথে বিভিন্ন শোষণ বা অত্যাচারের ফলে তারা কিন্তু যারা পালিয়ে চলে আসছে ভারতবর্ষে, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার যে পদ্ধতিটা সেটা কিন্তু সহজভাবে করে দেওয়া হলো, যাতে তারা স্বাধীনভাবে সুন্দরভাবে ভারতবর্ষে বসবাস করতে পারে। মেনলি কোন কোন দেশের নাগরিকদের জন্য এটা হলো, এটা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। কোন কোন ধর্মের, মাথায় রাখবে মুসলিম ধর্ম বাদে অন্যান্য সমস্ত ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। এবার অনেকের মনেই প্রশ্ন আসবে, স্যার ব্যাপারটা কি হলো, তাহলে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাথে কি এটা অন্যায় হলো না? দেখো এটা কিন্তু মেনলি মাইনরিটিদের টার্গেট করে করা হয়েছে, এখানে কিন্তু মুসলিম ধর্মকে টার্গেট করা হয়নি। মাইনরিটিরা তারা হয়তো কোনো কারণে শান্তিতে থাকতে পারছে না, তাই তাদেরকে একটা সুযোগ বা সুবিধা করে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে বহু পলিটিক্যাল ইস্যু রয়েছে, অনেকের অনেক রকম মত হবে, স্যার এটা ঠিক না, এটা ভুল না। দেখো ডিবেট আলাদা জায়গায়, ওটা পলিটিক্স, আর আমি পড়াই হচ্ছে পলিটি। তাই আমাদের যেটা ফ্যাক্ট, যেটা ফিগার, যেটা হচ্ছে, যেটা নিয়ম, যেটা আইন, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। পলিটিক্স আলাদা জিনিস, মতামত তোমাদের আলাদা হতেই পারে, অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের 3 রকম রেজিস্টার, তাহলে এইটুখানি বোঝা গেল। এবার অনেকেই মাথায় আসবে, স্যার আপনি তো সব কিছু বললেন, এসআইআরটা এখনো বললেন না। আশা করি এই 3টে রেজিস্টার ক্লিয়ার। চলে আসি এবার এসআইআরে। প্রথমেই দেখে নিই হচ্ছে এসআইআর কি, কাকে বলে, কি বৃত্তান্ত। স্যার আমার নামটা চলে গেছে, নামটা কি ফেরত আনা যাবে? আচ্ছা তার আগে বলে রাখি, এই যে নাগরিকত্ব সমস্ত বিষয় কার নজরে আছে জানো? আমাদের মোটা ভাই অমিত কাকা, অমিত কাকার নজরে কিন্তু এগুলো রয়েছে। অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা বলতে পারো হোম মিনিস্টার যিনি রয়েছেন, তার কিন্তু মানে পর্যালোচনায় বা তার কিন্তু মানে নির্দেশনায় কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে। নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত দায়িত্ব বা কর্তব্য রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। পরীক্ষায় প্রশ্ন করে এখান থেকে যে কটা পয়েন্ট আমি তোমাদের হাইলাইট করে রেখেছি, মাথায় রাখবে এগুলো পরীক্ষায় মানে আসতে পারে এরম পয়েন্ট, ঠিক আছে। এবার চলে আসো এসআইআর। অনেকে তো বলবে আমি এসআইআর এর ফুল ফর্মই আজ অব্দি খুঁজে পেলাম না। এসআইআর মানে কি, মানেটা একটু বলে দিই। এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে, প্রথমে ফুল ফর্মটা বলি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মানে স্পেশালি ইন্টেন্সিভভাবে, প্রচণ্ড দৃঢ়ভাবে রিভাইজ করা হচ্ছে। কিসের রিভিশন? না ভোটার তালিকার রিভিশন। ভোটার তালিকা মানে কি?
ভোট দেওয়ার আগে দেখবে প্রত্যেক বছর ভোটার লিস্ট কিন্তু বেরায়, সেই ভোটার লিস্টে তাদেরই ছবি, নাম, ডিটেলস থাকে যারা ভোট দেওয়ার জন্য যোগ্য। তো সেই যে লিস্ট, সেটার একটা সাংঘাতিক ইন্টেন্সিভ রিভিশন। তো এটা কখন হয়, কি বৃত্তান্ত? তো এই যে ইলেকশন, বড় বড় ইলেকশন যখন হয়, মানে বেশ কিছু বছর পর পর, প্রায় 10 বছর পর ধরতে পারো, এই এসআইআর কিন্তু হয় জেনারেলি। এটা যে নতুন হচ্ছে তা কিন্তু নয়, এটা কিন্তু আগেও হয়েছে আর ভবিষ্যতেও কিন্তু আবারও হবে। তাহলে এটার অর্থ হচ্ছে ভোটার তালিকার একটি বিশেষ ও গভীর পুনঃ পরীক্ষা বা রিভিশন প্রক্রিয়া, যাতে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল হয়। দেখো, ভোটার তালিকায় তো অনেক মানুষের নাম হয়তো রিপিট হয়ে গেছে, এরকম হয়, দুবার চলে এসছে। এমন অনেক মানুষ হয়তো যারা মারা গেছেন তাদের নাম হয়তো আবার দিয়ে দেওয়া হয়েছে। অনেকের বিয়ে হচ্ছে, ধরো প্রত্যেক প্রত্যেক বছর লাখ লাখ কোটি কোটি বিয়ে হচ্ছে, তাহলে মেয়েরা চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, তো সে নিশ্চয়ই তাদের সেই অঞ্চলে আর ভোট দেওয়ার দরকার নেই, তাদের যে ভোটার কেন্দ্র সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সব প্রক্রিয়ার জন্য কিন্তু এই ভোটার লিস্টটাকে মানে রিভাইজ করা হয় বলতে পারো। তাহলে এর প্রথম যখন শুরু হয়েছিল, মানে ভারতবর্ষে কিন্তু আগেও হয়েছে, ভারতে প্রথম বড় আকারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় 2003 সালে। আর তারপরে এখন হচ্ছে, যেহেতু সামনেই রয়েছে আমাদের বিধানসভা ইলেকশন। এটা পরিচালনা করে কে? আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেন্ডিংয়ে যার নাম, তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার কে? জ্ঞানেশ কুমার হচ্ছেন আমাদের এই ইলেকশন কমিশনার, বর্তমানে চিফ ইলেকশন কমিশনার বলা হয়। তিনি কিন্তু এই পুরো যে পদ্ধতিটায় কিন্তু কন্ট্রোল করছেন। তাহলে এটা কে করে থাকছে না? ইলেকশন কমিশনার। এবং কার আন্ডারে হচ্ছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু হচ্ছে, ঠিক আছে? এবং এটা যে হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর ভিত্তিতে নয়, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। এখান এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আগের তিনটে হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত, তাই আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর মাধ্যমে কিন্তু দেখলাম। এটা করা হচ্ছে আরপি অ্যাক্ট বলা হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, এটার অনুযায়ী কিন্তু এটা পরিচালনা করা হচ্ছে। এর মূল লক্ষ্য কি? ভুয়ো ভোটারদের বাদ দেওয়া, মৃত ব্যক্তিদের নাম অপসারণ করা এবং ডুপ্লিকেট নাম মুছে ফেলা, শুধুমাত্র যোগ্য নাগরিকদের ভোটার তালিকা রাখা। এবার এই পদ্ধতিটা রিসেন্টলি আমাদের বেঙ্গলেও কিন্তু হলো, বহু মানুষের নামও কিন্তু এখানে বাতিল চলে গেছে। তার মানে কি হবে? তার মানে কি তোমাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে? একদমই নয়। তোমার কিন্তু বলতে পারো বিভিন্ন কারণ হতে পারে, সেটা হতে পারে ইলেকশন কমিশনের ভুল, বা তোমার সাইড দিয়েও কোনো ভুল হতে পারে, যার জন্য হয়তো তোমার নামটা নেই। হতে পারে ইলেকশন কমিশন কোনো কারণবশত মিস্টেক করে তোমার নামটা বাদ দিয়ে দিয়েছে, সেটা তাদের একটা প্রসিডিউরাল বলতে পারো এরার। আর হতে পারে তোমার সাইডে প্রবলেম, তোমার নাম, তোমার আধার কার্ডের নাম হয়তো মিসম্যাচ করছে, বাবার নামের হয়তো স্পেলিং ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, বেশ কিছু কারণে বহু মানুষের নাম কিন্তু বাতিল গেছে। তার মানে এমন না যে তোমাকে ভারতবর্ষ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অনেক রকম কিন্তু গুজব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা অতি সম্ভাব্য সেটা হচ্ছে তুমি আর এই আপকামিং যে ইলেকশনটা আসছে, অর্থাৎ বিধানসভা ইলেকশন, সেটা তুমি ভোট দিতে পারবে না। বাট এটা সাময়িক, এই জিনিসটা কিন্তু আবারও হবে। তুমি তোমার নামকে আবার পুনরায় কিন্তু রেজিস্টার করতে পারবে তোমার ভুল ত্রুটি সংশোধন করার মাধ্যমে। এটা গেল প্রথম কেস। সেকেন্ড কেস হচ্ছে তাদের জন্য যারা ভুয়োভাবে কিন্তু ভোটার কার্ড তৈরি করেছে, যারা ভুয়োভাবে নাগরিকত্ব অর্জন করেছে, তাদের জন্য কিন্তু নামটা বাদ চলে গেল, হয়তো তারা আর কোনোদিনও নাগরিকত্ব বা বলতে পারো ভোটার তালিকায় কিন্তু নাম তুলতে পারবে না। তো এই জিনিসটা করা হলো কিসের জন্য? না, ছাঁটাই করে নাগরিকদের যে ভোটার অধিকার সেটাকে সংরক্ষিত করার জন্য। এটা নিয়ে বহু পলিটিক্স হচ্ছে। পলিটিক্স আমাদের টপিকই নয়, আমাদের টপিক হচ্ছে পলিটি, অ্যাক্ট, নিয়ম কানুন তোমাদের সামনে, বাকিটা তোমাদের মতামত, ব্যাস। বাকি আমাদের আর কোনো কাজকর্ম নেই। তাহলে আমাদের আশা করছি ক্লিয়ার হলো। তিনটে বা চারটে জিনিসকে আর একবার পুরোটা রিভিশন করে নেব, বাকি জিনিসটা কিন্তু তোমাদের সামনে আশা করি তারপরে ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে। চলে আসো, এসআইআর দিয়ে শুরু করছি। এসআইআর এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করবে, এই জায়গাটা একটু ভালো মতন নোট ডাউন করে নাও খাতায়, যারা নোট ডাউন করো। তাহলে এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটার উদ্দেশ্য কি? ভোটার তালিকা সংশোধন ও যাচাই করা। কারা পরিচালনা করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কি কি তালিকা তৈরি করে? ভোটার তালিকা কিন্তু এরা তৈরি করে। কোন অ্যাক্টের মাধ্যমে হয়? আরপিএ বলা হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। এটার মানে অনুযায়ী কিন্তু এই এসআইআর করা হলো, ঠিক আছে?
নেক্সট চলে আসো এনপিআর, এনআরসি, সিএএ। এই তিনটেই হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর মাধ্যমে। এবং এনপিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সিএএ তো জানোই এটা একটা সংশোধনী, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মেইনলি আমরা 2019 নিয়ে কিন্তু কথা বললাম। এনপিআর মানে হচ্ছে দেশের সব বাসিন্দাদের তথ্য সংগ্রহ। কারা পরিচালনা করে? আমাদের মোটা ভাই করছেন, অমিত কাকা করছেন, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স করছেন। এর মধ্যে কাদের নাম থাকছে? সকল বাসিন্দার তালিকা, নাগরিক ও অনাগরিক সবার নাম কিন্তু এখানে থাকছে। ভালো কথা। নেক্সট এনআরসি, প্রকৃত ভারতীয় নাগরিকদের শনাক্ত করার একটা পদ্ধতি বলতে পারো, রেজিস্টার 2, যেটা আমরা এমনি দেখেছিলাম প্রথম অধ্যায়। নেক্সট হচ্ছে কে করাচ্ছে? একই কিন্তু আমাদের মোটা ভাই করাচ্ছেন। শুধুমাত্র নাগরিকদের তালিকা, এটা কিন্তু এমন একটা তালিকা যেটা শুধুমাত্র সিটিজেনদের শনাক্ত করে বার করে আনা বা ইলিগাল ইমিগ্রেন্টদের কিন্তু বাতিল করার একটা প্রক্রিয়া। 3 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট অভিবাসীদের নাগরিকত্ব প্রদান, নির্দিষ্ট ইমিগ্রেন্টদের নাগরিকত্ব প্রদান। কাদের, কি বৃত্তান্ত একটু আগে পড়িয়ে আসলাম। কে করাচ্ছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স করাচ্ছেন। নাগরিকত্ব দেওয়ার কিন্তু একটা আইন এটা বলতে পারো। আশা করছি ক্লিয়ার। আশা করছি তোমাদের সমস্ত ডাউট পরিষ্কার, যে কাকে বলে সিএ, কাকে বলে এনআরসি, কাকে বলে এনপিআর, কাকে বলে এসআইআর। এরপর থেকে আশা করি তোমাদের কোনো রকম ডাউট কনফিউশন থাকবে না এই পুরো বিষয়টা নিয়ে। এবার তোমাদের নিজেদের এ বিষয়ে বিভিন্ন ডিবেট থাকতে পারে, মতামত থাকতে পারে, অবশ্যই তোমরা কিন্তু টুক করে কমেন্ট বক্সটাকে ইউজ করে তুমি তোমাদের মতামত অবশ্যই রাখতে পারো। বাকি যেটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার, যেটা বোঝার বিষয় ছিল, কারণ পলিটিক্স তো দুনিয়া ভরে হচ্ছে, চায়ের দোকানও তুমি শুনতে পাবে, কিন্তু আসল কোর কনসেপ্টটা পড়ানোর জন্য রয়েছি আমি। তার জন্যই অবশ্যই তুমি কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও ভালো ভিডিও পেতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবারও পরের দিন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।